ক্লাস শেষ হলে মেইং সেই পোশাকটি আঁকড়ে ধরেই থাকলো, যেন সে ছাড়তেই পারছে না। বারবার লিজিয়ানের কাজের প্রশংসা করছিল সে। লিজিয়ান কিছু না বললেও তার অহংকারী অথচ লাজুক মুখভঙ্গি স্পষ্ট করে দিচ্ছিল সে আজ ভীষণ খুশি। সেই রাতেই টেবিলের উপর রাখা শিশুর পোশাকটার দিকে লিজিয়ান অনেকক্ষণ তাকিয়ে রইল। এই প্রথম সে সত্যিকারের অর্থে উপলব্ধি করল যে সে বাবা হতে যাচ্ছে। ঘুমন্ত মেইংয়ের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে অজান্তেই একটুখানি হাসি ফুটে উঠল। হঠাৎ মেইং পাশ ফিরতে গিয়ে প্রায় সোফা থেকে পড়েই যাচ্ছিল। মুহূর্তে লিজিয়ান এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল। আর কোনো দেরি না করে সে মেইংকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। আলতো করে তাকে বিছানায় শুইয়ে কম্বলটা ঠিক করে দিল। এই বাড়িতে আসার পর এই প্রথম মেইং বিছানায় ঘুমালো। ঠিক তখনই লিজিয়ানের চোখে পড়ল মেইংয়ের বাহুতে এখনও সেই আই ব্র্যান্ডের ব্যান্ডেড লেগে আছে। তার বুকে তীব্র এক ঈর্ষা জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে সেটা খুলে নিয়ে দাঁতে দাঁত চেপে চটকে মুড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল। তারপর নিজের আনা ব্যান্ডেড লাগিয়ে দিল। তখনই যেন তার মনটা একটু শান্ত হলো। এরপর সে বাইরে এসে সোফায় শুয়ে পড়ল। আর তখনই গভীরভাবে বুঝতে পারল এই কদিন মেইন এখানে সোফায় ঘুমিয়ে কতটা কষ্ট পেয়েছে। পরদিন ভোরে লিজিয়ান দেখল মেইং এখনো গভীর ঘুমে। সে তাকে জাগালো না, বরং পকেট থেকে ফোন বের করে চুপি চুপি দুজনের একটি সেলফি তুলল। বিয়ের ছবির পর এটিই ছিল তাদের প্রথম একসাথে তোলা ছবি। কিন্তু গল্প এখানেই থামেনি। গর্ভবতী হয়ে বমিভাব কি ছোঁয়াচে হতে পারে? স্ত্রী গর্ভবতী হয়ে বমিভাবে ভুগছে, আর অবাক করার বিষয় তার ধনুকুবের স্বামীও ঠিক একই সময় বমি বমি ভাব অনুভব করতে শুরু করল। ফ্রিজ খুলতেই ভেতর থেকে আসা গন্ধে তার পেট উল্টোপাল্টো হয়ে গেল। সে তাড়াতাড়ি সৎমাকে ডেকে ফ্রিজ বন্ধ করাতে বাধ্য হলো। ছোট দম্পতিকে একসাথে বমিভাবে কাবু হতে দেখে দাদি খুশিতে হেসে উঠল। সে মজা করে বলল, শুধু স্পেশাল কাপলরাই এমন স্পেশাল ডাবল বমি বমি ভাব ভোগ করে। লিজিয়ান অবশ্য বিশ্বাস করল না। তার মতে পুরুষের গর্ভকালীন বমিভাব হওয়াই অসম্ভব। কিন্তু পরের বার ফ্রিজ খুলতেই যেন অদৃশ্য কোনো সুইচে চাপ পড়ল। এক মুহূর্তেই তার শরীর আবার প্রতিক্রিয়া দেখালো। লিজিয়ান আর মেইং বাধ্য হয়েই সেদিন দুপুরের খাবারটা ঘরেই এনে খেতে বসে। নিজের শরীর দিয়ে একবার গর্ভবমি ভাবের যন্ত্রণা অনুভব করার পরই লিজিয়ান প্রথমবার বুঝতে পারে গর্ভবতী হওয়া মোটেও সহজ ব্যাপার না। এই উপলব্ধি অজান্তেই তার বুকের ভেতর মেইংকে নিয়ে এক ধরনের ব্যথা আর মমতা জাগিয়ে তোলে। সে চুপচাপ নিজের বাটির নুডলসের অর্ধেকেরও বেশি মেইংয়ের বাটিতে তুলে দেয়। ভাবছিল ও একটু বেশি খেলে হয়তো বমিভাবের কষ্টটা কমবে। মেইং এই আচরণে আবেগে ভেসে যায়। তবু সঙ্গে সঙ্গেই সে নিজেকে সাবধান করে দেয়। সে জানে এগুলো থেকে কোনো অবাস্তব আশা জন্মাতে দেওয়া যাবে না। তাদের সম্পর্ক তো কেবল একটি চুক্তি ভিত্তিক বিষয়। একদিন না একদিন তাদের আলাদা হয়ে যেতেই হবে। কিন্তু তারপর যা ঘটল তা তার মনের তৈরি করা প্রতিরক্ষা দেওয়ালটাকে ধীরে ধীরে নড়বড়ে করে দিল। সেদিন মেইংয়ের মা ফোন করে জানালো তিনি আগামীকাল সিউলে একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছেন এবং মেইং ও লিজিয়ানকেও সঙ্গে যেতে বলে। অনেক আত্মীয় স্বজন নাকি তার এই অসাধারণ জামাইকে এক নজর দেখতে মুখিয়ে আছে। মেইং দ্বিধায় পড়ে যায়। তার মনে হয় লিজিয়ান এসব সামাজিক অনুষ্ঠান পছন্দ করেন না, আর তাই সে তাকে ঝামেলায় ফেলতেও চায় না। তাই পরদিন সে একাই মায়ের বলা হোটেলে পৌঁছে যায়। ঠিক তখনই যখন সে ভাবছিল কিভাবে মাকে লিজিয়ানের না আসার ব্যাখ্যা দেবে, তখনই হঠাৎ তার চোখের সামনে এমন এক দৃশ্য ধরা পড়ে যা তাকে হতবাক করে দেয়। লিজিয়ান তার মায়ের সঙ্গে গান গাইছে, নাচছে, হেসে বেড়াচ্ছে। এক ফোঁটাও ধনী পরিবারের অহংকার নেই তার আচরণে। সহজ সরল ও আন্তরিকতার কারণে মুহূর্তের মধ্যেই সে সব আত্মীয় স্বজনদের হৃদয়ে জায়গা করে নেয়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর লিজিয়ান নিজে সবাইকে বাসে তুলে দেয়। এই দৃশ্য দেখে মেইংয়ের মা তার জামাতাকে আরও গভীরভাবে পছন্দ করতে শুরু করেন। আগে তার মনে ভয় ছিল লিজিয়ান যেহেতু ধনী পরিবারের সন্তান, তাই হয়তো সে আমাদের দরিদ্র পরিবারকে তুচ্ছ ভাববে কিংবা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিন্তু আজ তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। সে স্পষ্টভাবে বুঝতে পারে লিজিয়ান আসলে খুবই যত্নশীল আর সংবেদনশীল মানুষ। হঠাৎ তার জামাইয়ের মুখ থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে, মা। এই একটি শব্দে লিজিয়ানের মুখে আনন্দ আর বিস্ময়ের অদ্ভুত মিশ্রণ ফুটে ওঠে। দীর্ঘদিন বুকে লুকিয়ে রাখা একটি আকাঙ্ক্ষা যেন হঠাৎ বাস্তব হয়ে যায়। সে জন্মেছিল একদিন ধনী পরিবারে, কিন্তু সে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে। বড় হয়েছে দাদির কাছে। মা এই শব্দটি তার কাছে বরাবরই অসম্ভব মূল্যবান। লিজিয়ানের মা ডাকটা ছিল খুবই আস্তে, যেন এক ধরনের ভয় মেশানো পরীক্ষা। মনে হচ্ছিল স্বরে একটু জোর পড়লেই এই হঠাৎ পাওয়া উষ্ণতা বুঝি মিলিয়ে যাবে। কিন্তু মেইংয়ের মায়ের স্নেহভরা জবাব তার হৃদয়ের গভীরে জমে থাকা পরিবার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে পুরোপুরি ভেঙে দেয়। সে আর নিজেকে থামাতে পারে না। একবার নয়, সে বারবার ডাকতে থাকে, মা মা বলে ডাকে।
তার প্রতিটি ডাকে জমে আছে বহু বছরের নিঃসঙ্গতা, অব্যক্ত কষ্ট আর ভালোবাসার জন্য নিঃশব্দ আর্তনাদ। আর তারপর হঠাৎ করে আশ্রয় খুঁজে পাওয়ার সেই গভীর আসক্তি, যা একবার ছুঁয়ে ফেললে আর কোনোভাবেই মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। মা চলে যাওয়ার পরই মেইং জানতে পারে পরিবারের প্রতি লিজিয়ানের এই নিঃস্বার্থ যত্ন মেইংকে একই সঙ্গে কৃতজ্ঞ করে তোলে, আবার গভীরভাবে আবেগ আপ্লুতও করে। সে বুঝতে পারে এই মানুষটা বাইরে থেকে যতই ঠান্ডা হোক, ভেতরে সে ভীষণ সংবেদনশীল। এই একটি ঘটনার পর থেকেই দুজনের হৃদয় অজান্তেই একে অপরের দিকে এগোতে শুরু করে। কিন্তু মানুষ যখন সবথেকে বেশি মগ্ন থাকে, বাস্তবতা ঠিক তখনই এসে দেয় সবথেকে নির্মম আঘাত। মেইং স্বপ্নেও ভাবতে পারেনি লিজিয়ান তাদের দ্বীপের কারখানাটি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। যে দ্বীপটিকে সে গর্বের সঙ্গে নিজের শহর বলে ভালোবাসত, সেটাই অচিরেই পরিণত হতে যাচ্ছে এক আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে। সত্যিটা আসলে আরও আগেই লিজিয়ানের সামনে ধরা পড়েছিল। একদিন সহকারীর সঙ্গে মদ্যপানের সময় সহকারী মেইংয়ের জামাইবাবুকে নববিবাহের উপহার হিসেবে দেওয়া সেই ওয়াইনের বোতল খুলে দেখায়। তখনই লিজিয়ানের মনে সন্দেহ জাগে। সে হঠাৎ মনে করতে পারে মেইংয়ের জামাইবাবু একসময় গর্ব করে বলেছিল এই ওয়াইনের বোতলটির কারণে নাকি তার আর মেইংয়ের বিয়ে হয়েছে। আর সবকিছু মিলিয়ে দেখলে বিষয়টা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে ওঠে। সেদিন ওই পানি পান করার পরই সে হঠাৎ ঝিমুনি অনুভব করে, তাই ভুল করে মেইংকে নিজের প্রেমিকা বলে ফেলে। তখনই লিজিয়ান বুঝে যায় তার আর মেইংয়ের দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা ছিল খুব ঠান্ডা মাথায় সাজানো এক গভীর ষড়যন্ত্র। কিন্তু মেইংয়ের জামাইবাবুও ভাবেনি বিষয়টা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে। তাদের আসল পরিকল্পনা ছিল লিজিয়ানের একটি নেতিবাচক ভিডিও ধারণ করা, তারপর সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে দ্বীপের কারখানাটি কিনে নেওয়া এবং সব শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তে তার সঙ্গে দর কষাকষি দ্বারা। দ্বীপের বেশিরভাগ মানুষই ওই কারখানার ওপর নির্ভর করে বেঁচেছিল। তারা চাইতো লিজিয়ান যেন সিদ্ধান্ত বদলায় এবং আবার সবাইকে কাজে ফেরায়। কিন্তু তারা ভাবেনি মেইং এতটা মাতাল হয়ে যাবে যে ভুল করে ভুল ঘরে ঢুকে পড়বে, আর যাকে ফাঁদ হিসেবে সাজিয়ে রাখা হয়েছিল সেই নারীটি নিজেই ঘর খুঁজে পাবে না। সত্যিটা জানার পর লিজিয়ান প্রথমে ভেবেছিল মেইংও এই চক্রেরই একজন, কিন্তু তদন্ত শেষে সে নিশ্চিত হয় এই সব কিছু সম্পর্কে মেইং কিছুই জানত না। সেও ছিল এই ষড়যন্ত্রের এক অনিচ্ছাকৃত শিকার। এই উপলব্ধির পর লিজিয়ান মেইংয়ের উপর কোনো রাগ ঝাড়েনি, কিন্তু তার ভেতরে জমে থাকা ক্ষোভ আর অপমান সে চেপে রাখতেও পারেনি। আর সেই প্রতিশোধের আগুনেই সে দ্বীপের কারখানাটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে বিক্রি করে দেয়। কয়েকদিন পর সহকারীর কাছ থেকে হঠাৎ সে জানতে পারে ওই প্রতিদ্বন্দ্বী কোম্পানি নাকি কারখানাটিকে আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তর করতে চায়। খবরটা শোনা মাত্রই লিজিয়ানের বুক কেঁপে ওঠে। তার আর মেইংয়ের সম্পর্ক সবে একটু স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে যদি মেইং সত্যিটা জেনে ফেলে তাহলে কি হবে? এই চিন্তায় সে পুরোপুরি দিশেহারা হয়ে যায়। সে নিশ্চিত ছিল সত্যিটা জানলে মেইং তাকে ঘৃণা করবেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মেইং এসে তার পেছনে দাঁড়ায়। আতঙ্কে লিজিয়ান প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সহকারী রিপোর্ট যদি মেইং শুনে ফেলে যে তার নিজ শহরের দ্বীপের কারখানাটি শিগগিরই আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিণত হবে, এই ভয়েই সে শক্ত করে মেইংকে বুকে জড়িয়ে ধরে। পরক্ষণেই সে টের পায় তার প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে সে মেইংকে ছেড়ে দেয়। কিন্তু সেই হঠাৎ আলিঙ্গনে মেইংয়ের হৃদয় যেন ভয় পাওয়া ছোট হরিণের মতো ছটফট করতে থাকে। ধুকপুক শব্দে তার বুক ভরে ওঠে। নিজের অনুভূতিতেই সে এতটা বিভ্রান্ত ছিল যে লিজিয়ানের অস্বাভাবিক আচরণ তার চোখেই পড়েনি। এই ব্যাপারটা লিজিয়ানকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সত্য কখনোই চিরকাল চাপা থাকে না। পরদিন মেইং একটি অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা পায়। মাত্র কয়েকটি শব্দ, কিন্তু সেগুলোই তার মনের ভেতরের পৃথিবীটা ভেঙে দেয়। সেখানেই লেখা ছিল লিজিয়ান তার নিজ শহরের দ্বীপের কারখানাটি বিক্রি করে দিয়েছে, আর নতুন মালিকরা সেটিকে আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তর করতে চায়। ঠিক সেই সময় যখন নিজের চোখে লিজিয়ান দেখে তার চুক্তিভিত্তিক স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে জড়িয়ে আছে, তখনই সে হঠাৎ বুঝে যায় এই অভিনয়ের সংসারে এই স্বামী সেজে থাকা দৈনন্দিন জীবনের ভিতরেই সে অজান্তে নিজের হৃদয়টা দিয়ে ফেলেছে। সে সত্যিই মেইংকে ভালোবেসে ফেলেছে। এই দেরিতে আসা উপলব্ধি তার ভেতরে জমে থাকার সব সংযম মুহূর্তেই ভেঙে দেয়। ক্রোধে উন্মত্ত হয়ে সে এগিয়ে যায়, জোর করে মেইংকে নিজের পাশে টেনে আনে আর অধিকারী কণ্ঠে বলে, সে আমার স্ত্রী। কিন্তু পরক্ষণেই তার চোখে পড়ে মেইংয়ের চোখ লাল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কাঁদছিল। এই দৃশ্য দেখে লিজিয়ানের মাথায় একটাই ভাবনা আসে, ওই লোকটা কি তাকে কিছু করেছে? সে প্রশ্ন করতে যায়, কিন্তু মেইং কোনো উত্তর দেয় না। মাথা নিচু করে একটিও শব্দ না বলে সে সেখান থেকে একা চলে যায়। লিজিয়ান সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানত না মেইংয়ের এই নিঃশব্দ কষ্টের আসল কারণ ঠিক এই মুহূর্তেই জন্ম নিয়েছে।
কিছুক্ষণ আগেই লি জিয়ানের সৎ ভাই লি লং তার সেক্রেটারির সঙ্গে গল্প করতে গিয়ে হঠাৎ জেনে ফেলেছে লি জিয়ান মে ইং এর নিজ শহরের দ্বীপের কারখানাটি বিক্রি করে দিয়েছে, আর নতুন মালিকরা সেটিকে আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তর করতে চায়। খবরটা শোনা মাত্রই লি লং দৌড়ে যায় তার মায়ের কাছে। মা সব শুনে অবাক হয় না, বরং তার মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি। তার কাছে এটা ছিল লি জিয়ান আর মে ইংকে আলাদা করার এক নিখুঁত সুযোগ। কারণটা ছিল নির্মম বাস্তব। তার নিজের ছেলে একজন অবৈধ সন্তান, আর লি জিয়ান এই পরিবারের বৈধ জ্যেষ্ঠ নাতি, আইনসম্মত উত্তরাধিকারী। যতদিন লি জিয়ান ওই জায়গায় থাকবে ততদিন তার ছেলে চিরকাল থাকবে অবহেলায়। আর সেই অবস্থান বদলাতেই এবার সে নিজের হাতে সংসারে আগুন লাগাতেও প্রস্তুত। সে জানত তার হাতে পাওয়ার মতো সম্পত্তি খুবই সীমিত। এই ধনী পরিবারের প্রান্তে দাঁড়িয়ে তার জন্য একমাত্র পথ ছিল ক্ষমতা দখল করা, আর সেই ক্ষমতার চূড়ান্ত লক্ষ্য নিজের ছেলেকে লি জিয়ানের জায়গায় বসিয়ে এই পরিবারের একমাত্র বৈধ উত্তরাধিকারী বানানো। সে ভালো করেই জানত যেদিন লি জিয়ানের নিজের সন্তান হবে সেদিনই এই পরিবার থেকে তার আর তার ছেলের সব দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই কারণেই সে আশা করছিল মে ইং যেন সত্যটা জেনে ফেলে, কারণ তখন মে ইং কখনোই লি জিয়ানকে ক্ষমা করবে না, হয়তো রাগের সন্তানটিকেও নষ্ট করে দেবে, আর শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদই হবে তাদের শেষ পরিণতি। এই বিকৃত আশায় মাতাল হয়ে মা ছেলে দুজনে মিলে একটি অজ্ঞাত নম্বর থেকে SMS পাঠিয়ে দেয়, সত্যের নামে ছদ্মবেশী এক বিষাক্ত খবর, যা ঠিক গিয়ে পৌঁছায় প্রদর্শনীতে অংশ নিতে আসা মে ইং এর হাতে। বার্তাটা পড়া মাত্রই মে ইং ভেঙে পড়ে। চোখের সামনে যেন তার জন্মভূমি, তার বিশ্বাস, তার ভালোবাসা সব একসঙ্গে ধসে পড়ে। আর ঠিক সেই দৃশ্যটাই একই প্রদর্শনীতে উপস্থিত ড্যানিয়েলের চোখে পড়ে। সে আর কিছু ভাবেনি, মে ইংকে বুকে টেনে নিয়ে নীরবে তাকে সান্ত্বনা দেয়। যখন লি জিয়ান সেখানে পৌঁছায় তার চোখে পড়ে সেই দৃশ্য, ড্যানিয়েলের বুকে মে ইং। সেই এক ঝলকেই তার ভেতরের বিশ্বাসে প্রথম বড় ফাটল ধরে। সেদিন রাতে মে ইং ঘরে ফিরে আর এক মুহূর্তও নষ্ট করেনি। সে জিনিসপত্র গোছাতে শুরু করে, আর সে নিঃশব্দে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ইউইউ দ্বীপ, স্বচ্ছ জল, পরিষ্কার বাতাস, অপূর্ব দৃশ্য। মে ইংয়ের কাছে ওটা কোনো মানচিত্রের বিন্দু নয়, ওটা তার শিকড়, তার শ্বাস, তার সব পবিত্র আর সুন্দর স্মৃতির ঠিকানা। তাই সে গর্ব করে বলতো যে সে ইউইউ দ্বীপের মেয়ে। কিন্তু সেই দ্বীপের কারখানাটাই লি জিয়ান বিক্রি করে দিয়েছে একটি এমন কোম্পানির কাছে যারা সেটিকে আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্রে বদলে দিতে চায়। মে ইংয়ের কাছে এটা ছিল তার জন্মভূমির উপর সরাসরি অপমান। একদিকে যত্নের কথা আর অন্যদিকে গোপনে সবচেয়ে বড় আঘাত। এই দ্বিচারিতা সে মেনে নিতে পারছে না। এই অবস্থায় লি জিয়ানের সঙ্গে একই ছাদের নিচে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। কিন্তু সে জানত না তার কাছে আসার আগেই লি জিয়ান 3 গুণ ক্ষতিপূরণ দিয়ে কারখানাটি আবার কিনে নিয়েছে। সব গুছিয়ে নেওয়ার জন্যই সে সময় চাইছিল। লি জিয়ান নিজেও বুঝতে পারছিল না মে ইং কেন এতটা রেগে আছে। তবুও সে পিছু হটার পথ বেছে নেয়। একটি বিশেষ ক্রিম কেক কিনে বাড়ি ফেরে। ভাবছিল হয়তো এতে মে ইং এর মুখে একটু হাসি ফুটবে। এসব দেখে লি জিয়ান থমকে যায়। যখন সে শোনে মে ইং কিছুদিনের জন্য ইউইউ দ্বীপে ফিরে যাবে, সে আসলে তাকে যেতে দিতে চাইছিল না। কিন্তু বহুদিনের জমে থাকা জেদ তার মুখ দিয়ে বেরিয়ে আসে বিষের মতো। সে রূঢ় কণ্ঠে বলে ফেলে, মে ইং কোথায় যাবে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, তারা তো কেবল সন্তানের কারণে বাধ্য হয়ে বিয়ে করা এক চুক্তিভিত্তিক স্বামী স্ত্রী মাত্র। এই কথাগুলোই ছিল তার শেষ আঘাত। মে ইং আর কিছু বলেনি। স্যুটকেস হাতে নিয়ে নিঃশব্দে বাড়ির দরজা পেরিয়ে সে চলে যায়। পেছনে ফেলে যায় ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর এক অপূর্ণ সম্পর্কের ভারী নীরবতা। সন্ধ্যার নোনতা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে মে ইং প্রথমবার বুঝতে পারে আজ সে সত্যিই কোথাও যাওয়ার জায়গা রাখেনি। না ঘর, না আশ্রয়, না কোনো নিশ্চিত গন্তব্য। ঠিক সেই মুহূর্তেই তার সামনে এসে দাঁড়ায় ড্যানিয়েল। নিজের ক্যাফের সংস্কারের কাজ চলছিল, হাত ভর্তি ধুলো, চোখে ক্লান্তি। তবু মে ইংকে দেখা মাত্রই সে নরম কণ্ঠে বলে, ভেতরে এসে একটু বসো। মে ইং আর না বলেনি। আজ তার না বলার শক্তিও ছিল না। অন্যদিকে লি জিয়ান ভিলাই ফিরে নিজেকেই বোঝাতে চাইছিল সে নাকি অবশেষে মুক্ত। মুক্তি শব্দটা সে বারবার চিৎকার করে বলছিল, কিন্তু প্রতিটি শব্দের ফাঁকে লুকিয়েছিল অস্বীকার করা এক গভীর উদ্বেগ। মে ইং কোথায় আছে, সে কেমন আছে? খাওয়া শেষ হতেই সে যেন নিজের শরীরের সঙ্গে যুদ্ধ শুরু করে। দড়ি লাফ, হ্যান্ডস্ট্যান্ড, উল্টো হয়ে দাঁড়ানো একটার পর একটা করতে থাকে। আর প্রতিবারই চোখ চলে যায় মোবাইলের দিকে। সে ভাবে হয়তো কল আসবে, হয়তো একটিবারের জন্য মে ইং ফোন করবে, কিন্তু স্ক্রিন নীরবই থাকে।
শেষমেশ ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলে সে মোবাইল খুলে দেখে তাদের দুজনের একসাথে তোলা ছবি। সে ডিলিট করে ফেলতে চেয়েছিল, কিন্তু তার আঙুল থেমে যায়। শেষ পর্যন্ত সে ছবিটা রেখে দেয়। সে তখনও বুঝতে পারেনি মেই ইং এমন আচরণ কেন করেছিল। এরপর সে গিয়ে বসে সেই সোফাটায় যেখানে মেই ইং ঘুমাতো। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই প্রথমবার তার মনে হয় বাড়িটা এত বড় ছিল না কখনো। একজন মানুষ না থাকলেই এটা এতটা শুনশান হয়ে যাবে। এই সময়ে ড্যানিয়েলের ক্যাফেতে মেই ইং ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি আঁকার খাতা। পাতায় পাতায় একটি ছোট মেয়ের ছবি। খোঁজ নিয়ে সে জানতে পারে ওটা ড্যানিয়েলের ছোট বোন। শৈশবে ড্যানিয়েলকে বিদেশে দত্তক নেওয়া হয়েছিল। সেই দিন থেকেই ভাই বোনের জীবন আলাদা পথে বয়ে গেছে। বছরের পর বছর ড্যানিয়েল তার বোনের খোঁজ করে চলেছে, কিন্তু সে আজও কোনো খোঁজ পায়নি। অদ্ভুত এক মিল, তার বোনের নামও মেই ইং, পদবিও একই। এই কারণেই প্রথম দেখাতেই ড্যানিয়েলের মনে এক ধরনের অচেনা আত্মীয়তার অনুভূতি জন্মেছিল। মেই ইংকে দেখলেই তার মনে হতো সে ভীষণ একা, আর সেই একাকিত্বের পাশে ড্যানিয়েল দাঁড়াতে চাইত। হয়তো তার অবচেতনে এই আশাও ছিল, যদি তার বোন পৃথিবীর কোনো কোণে একদিন অসহায় হয়ে পড়ে, তাহলে যেন মেই ইংয়ের মতো কেউ একজন তার পাশে দাঁড়ায়। এই কারণেই আগেরবার লি জিয়ানের সামনেই সে ইচ্ছে করে মেই ইংকে জড়িয়ে ধরেছিল। সে আসলে লি জিয়ানকে পরীক্ষা করছিল, দেখতে চাইছিল এই মানুষটা সত্যিই মেই ইংকে গুরুত্ব দেয় কিনা। লি জিয়ানের সেই মুহূর্তের প্রতিক্রিয়াই ড্যানিয়েলকে নিশ্চিত করে দেয় এই হৃদয়ে মেই ইংয়ের জায়গা আছে। দীর্ঘ বোঝানোর পর মেই ইং অবশেষে দ্বীপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বদলায় এবং লি জিয়ানের ভিয়ায় ফিরে আসে। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে যখন দ্বিধায় তার দম আটকে যাচ্ছিল, ঠিক সেই সময়ে সামনে এসে দাঁড়ায় চিন্তায় অস্থির হয়ে তাকে খুঁজতে বেরোনো লি জিয়ান। মেই ইংকে সুস্থ আর নিরাপদ দেখে তার বুকের ভেতরের জমে থাকা ভার অবশেষে নেমে যায়। এরপর দুজনের সম্পর্ক আবার এক অদ্ভুত দূরত্বে আটকে যায়, না আগের মতো, না পুরোপুরি ভাঙা। তবে এই শান্ত অস্থিরতা বেশিদিন টেকে না, কারণ মেই ইংয়ের দিদি ও জামাইবাবু তাদের দেখতে আসার সঙ্গেই গল্পটা নিতে শুরু করে আরেকটি অপ্রত্যাশিত মোড়ে। এখানেই ড্রামাটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।